আজকের বিষয় সরলদোল গতি বা সিম্পল হারমোনিক মোশন। এটা জানবার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন এর সংজ্ঞা বা ধারণা বলতে পারি যে গতি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। যেমন যদি আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা একটি সুতো দিয়ে একটি পেন্ডুলামকে ঝোলাচ্ছি। এবার এই পেন্ডুলামটাকে যে কোনো দিকে যদি তুলে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি করবে, যাতায়াত শুরু করবে। তাহলে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময় অন্তর এটা পুনরাবৃত্ত হচ্ছে। তাহলে এটা একটা আমরা পর্যায়বৃত্ত গতির উদাহরণ নিতে পারি। এবার এটা কি ধরনের পর্যায়বৃত্ত গতি সেটা জানতে হবে। এবার পর্যায়বৃত্ত গতির আরেকটা পার্ট হচ্ছে দোলন বা কম্পন। দোলন বা কম্পন বলছে পর্যায়বৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে আসা যাওয়া করে তবে তার গতিকে দোলন বা কম্পন বলা হয়। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পেন্ডুলামটা ও বিন্দু থেকে একবার পিতে যাচ্ছে, তারপর ঘুরে এসে আবার কিউতে এসছে। তাহলে দেখা যাচ্ছে এই ও বিন্দুকে এ বারবার ক্রস করছে, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে যাতায়াত করছে। তাহলে এই ধরনের গতিকে আমরা দোলন বা কম্পন বলতে পারি। কিন্তু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোল গতি। তাহলে এখানে কিছু শর্ত আরোপ হবে, যে শর্তের উপর নির্ভর করে এই দোলন বা কম্পন কি হবে, সরল দোল গতিতে রূপান্তরিত হবে। তাহলে শর্ত, এখানে শর্ত হচ্ছে এখানে ও বিন্দুকে বলা হবে এর সাম্যাবস্থা, এবং ধরে নিচ্ছি যে কোনো সময়ে কণাটা যদি এখানে থাকে তাহলে এ ম্যাক্সিমাম এতটা যেতে পারে, যে কোনো সময় এখানে যেতে পারে, এইটা হচ্ছে এর সাম্যাবস্থা। তাহলে সর্বোচ্চ যেটা যেতে পারে সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি, ক্যাপিটাল এ। এই ক্যাপিটাল এটাকে বলা হবে এর বিস্তার। এবং কোনো একটি সময়ে যদি এটা P1 বিন্দুতে থাকে, এটাকে যদি আমরা x বা y দিয়ে ডিনোট করি, যদি x দিয়ে ডিনোট করি, এক্ষেত্রে এই xটাকে বলা হবে এর সরণ। তাহলে এক্ষেত্রে যখন পেন্ডুলামটা উপরের দিকে উঠবে, একে নিচে নামাবার জন্য এই দিক বরাবর একটা বল কাজ করবে। এই বলটাকে বলা হবে প্রত্যানয়নকারী বল, এবং এই বলের অধীনেই কি হবে, এটা সবসময় আন্দোলিত হতে থাকবে এবং এই বলের দিকটা সবসময় এই ও বিন্দুর দিকে হবে বা সাম্যাবস্থার দিকে হবে। তাহলে দোলন বা কম্পন সেটা সরল দোল গতি হবে যদি প্রথম শর্ত প্রযুক্ত বল F প্রপোর্শনাল টু সরণের সাথে সমানুপাতিক হয়, অর্থাৎ F প্রপোর্শনাল টু x হয় এবং দিকটা হবে সাম্যাবস্থার দিকে। অর্থাৎ সমীকরণ নিতে পারি F প্রপোর্শনাল টু -x, মানে প্রত্যানয়নকারী বল কি হবে, সরণের সাথে সমানুপাতিক, এবং মাইনাস সাইনটা এখানে নির্দেশ করবে যে ওটা সাম্যাবস্থার দিকে। এইটা আমরা নিতে পারি বলের আকারে। একইভাবে আমরা জানি F = m × a। তাহলে যদি এটাকে আমরা ত্বরণের আকারে নেই তাহলে এখানে বলতে পারি F প্রপোর্শনাল টু a হয়, কারণ mটাকে আমরা লিখছি কনস্ট্যান্ট বা ধ্রুবক। অতএব আমরা আরেকটা শর্ত নিতে পারি যে এক্ষেত্রে ত্বরণ সমানুপাতিক হবে -x এর সাথে। তাহলে যদি ত্বরণ সরণের সাথে সমানুপাতিক হয় এবং সাম্যাবস্থার দিকে হয় তাহলে সেই গতিকে বা সেই দোলনকে আমরা সরল দোল গতি বলতে পারি। বা এর আরেকটা শর্ত হচ্ছে প্রত্যানয়নকারী বলটা যদি সরণের সমানুপাতিক হয় এবং সাম্যাবস্থার দিকে হয়, সেক্ষেত্রেও আমরা এটাকে বলতে পারবো সরল দোল গতি। নেক্সট আমরা যেটা করব, সরল দোল গতির গাণিতিক ব্যাখ্যা আমরা নেব। গাণিতিক ব্যাখ্যা করবার জন্য আমরা সিস্টেমটা এরকম ধরতে পারি। ধরে নিচ্ছি একটা বস্তু এরকম একটি বৃত্তাকার পথে ঘুরছে, এই দিক বরাবর এ ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এবং এক্ষেত্রে আমরা দুটো অক্ষ নিতে পারি, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা x অক্ষ, উপরেরটা আমরা y অক্ষ নিতে পারি। এবার যদি ওই বস্তুটা এখানে
এই বিন্দু থেকে ঘুরতে শুরু করে, A1 থেকে শুরু করে B1 C1 D1, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে এবং ধরে নিচ্ছি কোনো একটা সময় বস্তুটা আছে এখানে P বিন্দুতে। তাহলে এইবার যদি এটাকে আমরা এইরকমভাবে তুলনা করি যে এর উপরে যদি একটা লাইট জ্বালাই তাহলে দেখা যাবে এর ফুট অফ পারপেন্ডিকুলার বা পাদদেশ এই অক্ষের উপর পড়বে। একইভাবে এইদিকে লাইট জ্বললে এর ফুট অফ পারপেন্ডিকুলার এই অক্ষের উপর পড়বে। অর্থাৎ যখন কণাটা A থেকে B1-এ যাবে, অর্থাৎ এর ছায়াটা A থেকে ও এর দিকে সরতে থাকবে। আবার B1 থেকে যখন C1-এ যাবে তখন এর ছায়াটা O থেকে C1-এর দিকে যাবে। আবার নিচ থেকে যদি লাইট জ্বালি তখন কি হবে, C1 থেকে D1-এ যখন বস্তুটা যাবে তখন ছায়া আবার C1 থেকে O-তে ফিরবে এবং D1 থেকে A1-এ গেলে এটা আবার O থেকে A1-এ ফিরে আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বৃত্তীয় গতির সাথে এর একটা রৈখিক গতির তুলনা করতে পারি। অর্থাৎ একটা কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার ছায়াটা কি হবে, রৈখিক পথ বরাবর যাতায়াত শুরু করবে। তাহলে করতে কি পারি, প্রথমে এটাকে আমরা যুক্ত করব মূলবিন্দুর সাথে। মূলবিন্দুর সাথে যুক্ত করলে এটা দুটো পয়েন্ট পাবো আমরা, এরকম নিতে পারি। ধরে নিচ্ছি এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে এইখান থেকে এই পুরোটা হবে x এবং এখান থেকে এটা হয়ে যাবে y। এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিতে পারি। তাহলে এখানে ত্রিভুজ কনসিডার করব, যে কোনো ত্রিভুজ নিতে পারি। ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা ও, এটা নাম দিচ্ছি কিউ, ও কিউ পি। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা নিতে পারি, সমকোণী ত্রিভুজ আছে তাহলে সাইন থিটা। সাইন থিটা, থিটা এটা নেওয়া আছে অর্থাৎ পি কিউ লম্ব হবে। তাহলে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব বসাচ্ছি ওয়াই, অতিভুজ ধরে নিচ্ছি এর ব্যাসার্ধটা হচ্ছে এ। এক্ষেত্রে ব্যাসার্ধটাই কি হবে, বিস্তার হবে। মানে এটাকে যদি আমরা পেন্ডুলামের সাথে তুলনা করতাম তাহলে এটা ধরে নিচ্ছি সর্বোচ্চ এ পাশ থেকে এই পাশে যেতে পারে। তাহলে এখান থেকে এটা আমার বিস্তার ছিল ক্যাপিটালে, তো এখানে যে ব্যাসার্ধ হবে ও A1 বা OP, সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে আমরা এ লিখতে পারি। অর এখান থেকে তুলনা করলে আমরা পেয়ে যাব y = a সাইন অফ থিটা। এবার বৃত্তীয় গতি অনুসারে ধরে নিচ্ছি এইখানে কণাটা এ থেকে পি যেতে সময় নিয়েছে টি, এর কৌণিক বেগ আছে ওমেগা। তাহলে আমরা জানি ওমেগা = হয় থিটা বাই টি, অর আমরা লিখতে পারবো থিটা = ওমেগা ইন্টু টি। তাহলে এর সরণের সমীকরণ আসবে y = a সাইন অফ থিটা, বা থিটা না লিখে এটাকে এখন আমরা ওমেগা টি লিখতে পারি। এটা হচ্ছে এর সরণের সমীকরণ, 1 নাম্বার নিতে পারি। একইভাবে এই ত্রিভুজ থেকে আরেকটা পার্ট আসতে পারে যার জন্য আমরা cos থিটা নিতে পারি। তাহলে cos অফ থিটা = একই রকমভাবে নিতে পারি এটাকে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা চলে আসবে x বাই ক্যাপিটালে। অর এখান থেকে পেয়ে যাব আমরা x = a cos অফ থিটা, বা x = লিখতে পারি a cos অফ ওমেগা টি। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে সাইনের আকারেও এটা চেঞ্জ হতে পারে, কসের আকারেও চেঞ্জ হতে পারে, কিন্তু প্রমাণ করে দেখাতে হবে যে এখানে যে কণাটা আমরা গতিতে নিচ্ছি বা বৃত্তীয় গতিতে যেটা ঘুরছে, বা A1 থেকে C1, C1 থেকে A1-এ যে কণাটা যাতায়াত করছে সেটা সরল দোলগতি সম্পন্ন করছে। এবার সরল দোলগতি প্রমাণ করবার মেন শর্ত হচ্ছে যে ওটা কি করবে, প্রযুক্ত বল সরণের সাথে সমানুপাতিক হবে একটা মাইনাস সাইনের সাথে, বা বলতে পারবো ত্বরণটা কি হবে, সরণের সাথে সমানুপাতিক হবে সাম্যাবস্থার দিকে, অর্থাৎ একটা মাইনাস সাইন থাকবে। ওটা যদি প্রমাণ করতে পারি তাহলে এটা সরল দোলগতি সম্পন্ন করছে। এটা প্রমাণ করবার জন্য দুটো সমীকরণ থেকে প্রমাণ করতে পারি আমরা, যে কোনো একটা করলে হবে, আর একটা তার প্র্যাকটিসের মতো থাকবে। তাহলে এখানে আমরা y = a সাইন ওমেগা টি ধরেই ওটাকে প্রমাণ করব যে ওটা সরল দোলগতি সম্পন্ন করছে। দেখা যাক কিভাবে করি। তাহলে প্রমাণ করবার জন্য আমরা প্রথমে সরণের সমীকরণ পেয়েছি। তাহলে সরণের সমীকরণ সাইনের আকারে নিচ্ছি, y = আছে a সাইন অফ ওমেগা টি। তাহলে এটাকে প্রথম যেটা করব আমার নিয়ে যেতে হবে এটাকে ত্বরণে। তাহলে ডেরিভেটিভ করতে পারি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, লিখতে পারি dy বাই ডিটি = আসবে a d dt অফ সাইন অফ ওমেগা টি, কারণ এক্ষেত্রে এটা ধ্রুবক আছে। এবার dy বাই ডিটি মানে বেগ চলে আসবে, v দিয়ে ডিনোট করছি, = a ওমেগা cos অফ ওমেগা টি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ আছে। আবার
এই ভিকে আবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে লিখতে পারবো ডিভি বাই ডিটি ইকুয়ালস টু ডি ডিটি অফ এ ওমেগা কস অফ ওমেগা টি। ডেরিভেটিভ করলে পেয়ে যাব ভিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাই পেয়ে যাব এটা ত্বরণ এ ইকুয়ালস টু, এটা ডেরিভেটিভ করলে এ ওমেগা বাইরে, কসের ডেরিভেটিভ করলে আসবে মাইনাস ওমেগা সাইন অফ ওমেগা টি, অর এখান থেকে নিতে পারবো এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার রাখছি এ সাইন অফ ওমেগা টি। এইবার এখানে দেখতে পাচ্ছি এ সাইন অফ ওমেগা টি এসছে, তাহলে এই সমীকরণ অনুযায়ী এ সাইন ওমেগা টি ইকুয়ালস টু ওয়াই আছে, রিপ্লেস করতে পারি। এখানে লিখছি ইউজিং ইকুয়েশন 1, তাহলে পেয়ে যাব হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। যেহেতু ওমেগাটা ধ্রুবক সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি অতএব এ প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। তাহলে দেখতে পাচ্ছি এখানে ত্বরণটা কি হচ্ছে, সরণের সাথে সমানুপাতিক, আর মাইনাস সাইন নির্দেশ করছে ওটা সাম্যাবস্থার দিকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই গতিটা হবে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির সমীকরণ নির্দেশ করবে এটা। তাহলে সরল দোলগতির ক্ষেত্রে সরণের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, বেগের সমীকরণ আসছে এ ওমেগা কস অফ ওমেগা টি, ত্বরণের সমীকরণ আসছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার এ সাইন অফ ওমেগা টি। এবার নেক্সট এটার আর কিছু ক্যালকুলেশন আছে, তাহলে প্রথম কাজ হলো এটাকে আমরা প্রমাণ করে দিলাম যে এটা সরল দোলগতি সম্পন্ন করছে। এবার এর লেখচিত্র, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ অলরেডি চলে এসছে, সেগুলোকে আমরা দেখব। তাহলে সরণের সমীকরণ কি পেয়েছি, y ইকুয়ালস টু এ সাইন অফ ওমেগা টি। এটাকে আমরা লেখচিত্রের সাহায্যে দেখব কি আসে। তাহলে এটার প্রথম কথা আমরা পেন্ডুলামটা নিচ্ছি, ধরে নিচ্ছি এটা পেন্ডুলামটা, এটা তিনটা অবস্থান, এটা একটা আর এপাশে আরেকটা। তাহলে এটা মূলবিন্দু বা সাম্যাবস্থা, এটা হচ্ছে লেফট সাইডে সর্বোচ্চ, রাইট সাইডে সর্বোচ্চ, দুটো পয়েন্ট গেছে, অর্থাৎ বিস্তারটা সর্বোচ্চ, দুদিকে সর্বোচ্চ পরিমাণ আছে। তাহলে ওমেগা ইকুয়ালস টু কী হয়, 2 পাই বাই ক্যাপিটাল টি, বৃত্তীয় গতিতে পড়ে এসেছি। তাহলে থিটা ইকুয়ালস টু আছে ওমেগা ইন্টু টি, মানে এটাকে লিখতে পারবো 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এটাকে গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করলে কীরকম হতে পারে, এই পয়েন্টে আমরা নিতে পারি টি ইকুয়ালস টু 0, যখন এইখান থেকে এইখানে গেছে এটা হয়ে যাবে টি ইকুয়ালস টু টি বাই 4। তাহলে এটা 1 নাম্বার স্টেপ। তারপর এখান থেকে এটা ফিরে এসছে 2 নাম্বার স্টেপ, এটা কত হচ্ছে টি বাই 2। তারপর এখান থেকে এটা গেছে, এটা হয়ে যাবে 3 টি বাই 4। তারপর এখান থেকে আবার এটা আসবে, এটা হয়ে যাবে পুরোটি, অর্থাৎ 4টা ধাপে এটার ক্যালকুলেশনটা হচ্ছে। তাহলে জুনিয়র ক্লাসের মতো এটাকে আমরা পেজিং করব। এখানে ওয়াই নিতে পারি, সরি এখানে নিচ্ছি আমরা টি, এখানে নিচ্ছি ওয়াই। টি এর মান 0 হতে পারে, টি বাই 4 হতে পারে, টি বাই 2 হতে পারে, 3 টি বাই 4 হতে পারে, আর টি হতে পারে। তাহলে এখানে মান বসালে আলাদা আলাদা থিটা পাবো, যদি 0 বসাই পুরোটা 0, সাইন 0 0, তাহলে বিস্তার হয়ে যাবে 0। টি বাই 4 বসালে কত পাবো, এখানে টি বাই 4 বসাই 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি বাই 4, টি ক্যান্সেল হবে, আসবে হচ্ছে পাই বাই 2। তাহলে যেহেতু এটা পাই বাই 2 আসছে, সাইন পাই বাই 2 1, অর্থাৎ এটা আসবে এ। টি বাই 2 বসালে আবার 0 আসবে, এটা আসবে মাইনাস এ, কারণ 270 ডিগ্রি আসছে, এটা আবার 0 আসবে। তাহলে এবার এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, এই বরাবর আমরা টি প্লট করছি, এই বরাবর আমরা প্লট করছি এটাকে ওয়াই। তাহলে এটা টানতে পারি, এখান থেকে এটা নিচ্ছি, এটা মূলবিন্দু, এটা আমার প্লাস এ, এটা হয়ে যাবে মাইনাস এ। এটাকে আমরা ডিভাইড করছি, এটা হচ্ছে টি বাই 4, টি বাই 2, 3 টি বাই 4, এটা টি। তাহলে যখন 0 ছিল এটা 0 আসবে, ফার্স্ট পয়েন্ট এখানে আসবে, যখন এটা টি বাই 4 আছে তখন এ আছে, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট এখানে আসবে, থার্ড পয়েন্ট আবার 0-তে, ফোর্থ পয়েন্ট আবার এখানে, ফিফথ পয়েন্ট এখানে আসবে। তাহলে এটাকে যদি প্লট করি সাইন কার্ভ, অর্থাৎ
এটা কি হবে, এইভাবে গিয়ে এখানে মিশবে। তাহলে এই যে এই লেখচিত্রটা এলো, এটা আমার সরণের লেখচিত্র চলে এসছে। সরণের লেখচিত্র আসার পর কোথায় কি দাঁড়ালো দেখি। তাহলে যখন 0 তখন এখানে সরণটা শূন্য, যখন এখানে গেছে ম্যাক্সিমাম, আবার এখানে এসছে 0, আবার এখানে এসছে ম্যাক্সিমাম, এখানে এসছে 0। সেইভাবে এখানে সরণটাকে আমরা প্লটিং করেছি। তাহলে এখানে যদি এটাকে লিখে দেই তাহলে পেয়ে যাব আমরা, এখানে আসছে y = 0, y = a, তারপর আবার y = 0, এখানে আসবে y = -a, ম্যাক্সিমা আর মিনিমা, এই দুটো আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যেটা করব, এখান থেকে বের করব বেগের সমীকরণ। বেগে আসি, বেগের সমীকরণ কি আসে দেখি। তাহলে সরণের সমীকরণ আছে y = a sin of omega t। বেগের জন্য এটাকে ডেরিভেটিভ করতে পারি, তাহলে লিখতে পারবো dy/dt আসবে a omega cos of omega t, और লিখতে পারবো v = a omega cos of omega t। আবার এটাকে আমরা কেজিং করতে পারি, কেজিং করলে এখানে নেব t, এখানে নিচ্ছি v, t0 t/4 t/2 3t/4 আর t। তাহলে একই রকমভাবে যদি মান বসাই, 0 বসালে cos 0 1 হয়, তাহলে এটা আসবে a ওমেগা, t/4 বসালে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা 0, এইখানে আসবে মাইনাস a ওমেগা, এটা আবার 0, এটা আসবে a ওমেগা। তাহলে এটাকে প্লট করব, প্লট করলে কীরকম আসবে, ঠিক এইটা এ আছে, এর সাথে ওমেগা মাল্টিপ্লাই হয়েছে। তাহলে এখানে আমরা আর একটা লেভেল নিচ্ছি, লেভেল নিলে এটা হয়ে গেল প্লাস এ ওমেগা, এটা হয়ে যাবে মাইনাস এ ওমেগা। পয়েন্ট বসাই, 0-তে আছে এ ওমেগা, তাহলে 0-তে আছে, এখানে আসবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট t/4, t/4-এ আছে 0, এখানে t/2 মাইনাস এ ওমেগা, তাহলে নেক্সট পয়েন্ট আসবে এখানে, তারপরে আছে আবার 0, এইখানে লাস্ট পয়েন্ট আসবে ঠিক এ ওমেগা, এখানে কোথাও একটা আসবে। তাহলে লেখচিত্র অঙ্কন করি, অঙ্কন করলে এটা এইভাবে গিয়ে এইখানে হয়ে এইরকম আসবে, এটা হচ্ছে এর বেগের সমীকরণ। এবার যখনই বেগের সমীকরণ থেকে আমরা লেখচিত্র আঁকলাম, এবার ওর সমীকরণটাকেও আমরা একবার সেট করে নেব। কীরকম করতে পারি, এখানে v এসছে a ওমেগা cos of omega t, তাহলে দেখি কি আসে। তাহলে এখান থেকে নিতে পারি v = a ওমেগা cos of omega t, और লিখতে পারি v = a ওমেগা √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এবার সাইনের ক্ষেত্রে সাইন ওমেগা টি আছে y/a, তাহলে এটাকে রিপ্লেস করলে পেয়ে যাব a ওমেগা √1 মাইনাস y স্কোয়ার বাই a স্কোয়ার, और v লিখতে পারবো, এটা সিম্পলিফাই করলে প্লাস মাইনাস একটা নিতে পারি, কারণ রুট নিয়েছি, √a স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এটা যদি আসে তাহলে স্পেশাল কেসে যাচ্ছি, প্রথম 1 নম্বর y = 0 অর্থাৎ সাম্যাবস্থা, তাহলে সেক্ষেত্রে v হয়ে যাবে a ওমেগা বা প্লাস মাইনাস a ওমেগা। 2 নম্বর যদি y a নেই, সেক্ষেত্রে v হয়ে যাবে 0, তাতে প্লাস a নেই মাইনাস a নেই। তাহলে এখানে এই ছবি অনুযায়ী মূল বিন্দুতে বেগটা সর্বোচ্চ, v প্লাস মাইনাস a ওমেগা, এখানে v হয়ে যাবে 0, এখানেও v হয়ে যাবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দুতে বেগটা সর্বোচ্চ, যখন দুপাশে যাচ্ছি মানে একদম এক্সট্রিমে যাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, বেগটা শূন্য হয়ে যাচ্ছে। লাস্ট পার্ট এটার আমরা ত্বরণে আসব। তাহলে সরণ পেয়েছি, বেগ পেয়েছি, এবার ত্বরণে আসব। তাহলে এখান থেকে বেগের সমীকরণ অলরেডি আমাদের জানা আছে, v এসছে হচ্ছে a ওমেগা cos of omega t, এটাকে কপি করব, আমরা লিখতে পারি v a ওমেগা cos of omega t। তাহলে ত্বরণের জন্য এটাকে ডেরিভেটিভ করতে পারি, a dv/dt আসবে মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন অফ
ওমেগা টি। তাহলে এখানে এ, এখানে সাইন ওমেগা টি, পেয়ে যাব হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। ঠিক আছে, তো এইটাই সমীকরণ। সমীকরণের সাথে এইটা আমার গ্রাফের জন্য আসছে। গ্রাফের জন্য পয়েন্ট নিতে পারি এ ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন অফ ওমেগা টি। তাহলে গ্রাফের জন্য বানাই, এখানে টি নিচ্ছি, এখানে এ নিচ্ছি। তাহলে এটা 0, t/4, t/2, 3t/4 আর এটা টি। মান বসাবো, সাইন 0-তে 0, এটা 0, এটা আসবে মাইনাস এ ওমেগা স্কোয়ার, এটা 0, এটা প্লাস এ ওমেগা স্কোয়ার, এটা আবার 0 আসছে। তাহলে এর পিক যাচ্ছে হচ্ছে এ ওমেগা স্কোয়ার পর্যন্ত। এখানে টানি, নিচের দিকে আর একটা লেভেল নেব। তাহলে এটা নিতে পারি আমরা এ ওমেগা স্কোয়ার। একই বিন্দু যখন টি ইকুয়ালস টু 0, তখন এটা আছে 0-তে, মানে ফার্স্ট পয়েন্ট এখানেই থাকবে। সেকেন্ড পয়েন্ট t/4-এ এটা আসছে মাইনাস অফ এ ওমেগা স্কোয়ার, t/4 এখানে আসবে মাইনাস অফ এ ওমেগা স্কোয়ার। তারপরে আছে আবার 0, এখানে আসবে। তারপরে ওপরে যাব, এটা আছে প্লাসে, তাহলে এটা প্লাসে গেলে এটা আসবে এখানে, লাস্ট পয়েন্ট আছে ঠিক এখানে। তাহলে এটাকে যদি গ্রাফ প্লটিংটা করি, ডট লাইনে করছি, এটা এইরকম হয়ে এরকম আসবে। তাহলে এটা হচ্ছে আমার ত্বরণের গ্রাফ। তাহলে এখানে এই নীল লাইনটা হচ্ছে সরণ, এটা হচ্ছে বেগ, আর এই ডট লাইনটা হচ্ছে ত্বরণের লেখচিত্র নির্দেশ করছে। এবার এটার সাথে সাথে আমরা এর স্পেশাল কেসও দেখতে পারি, অর্থাৎ কোথায় ত্বরণ সর্বোচ্চ হবে, কোথায় ত্বরণ সর্বনিম্ন হবে, সেটাকেও বের করব। কিভাবে বের করব? খুব সোজা সমীকরণ আছে, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে যদি নেই 1 নাম্বার ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0-তে এ ইকুয়ালস টু 0, 2 নাম্বার ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এতে এ ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এ। তাহলে উপরে পেন্ডুলামের অবস্থান অনুযায়ী মূল বিন্দুতে ত্বরণ শূন্য, অর্থাৎ এখানে ত্বরণ কত হয়ে যাবে? 0। এবার এইদিকে যাব, ওইদিকে যাব, এক্সট্রিমে কত আছে? এখানে চলে আসবে, মড ভ্যালু নিতে পারি এটার, যদি মড নেই এটা প্লাসে থাকবে, এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু এ, এই পাশে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু এ। এটা হয়ে গেল এর ত্বরণের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ভ্যালু দেবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কোশ্চেন আসে, বেগ শূন্য হলে কি ত্বরণ থাকতে পারে? অবশ্যই। দেখতে পাচ্ছি এখানে বেগটা শূন্য কিন্তু ত্বরণ উপস্থিত, এপাশেও বেগটা শূন্য কিন্তু ত্বরণ উপস্থিত। আরেকটা কোশ্চেন হচ্ছে, ত্বরণ শূন্য হলে কি বেগ থাকতে পারে? অবশ্যই। এই মিডিল পয়েন্ট অর্থাৎ সাম্যাবস্থায় দেখছি ত্বরণটা শূন্য কিন্তু বেগ এক্ষেত্রে আছে। তাহলে এটা হচ্ছে পুরো সরল দোলগতির ক্ষেত্রে ঘটনা। কি কি বের করলাম? সরণ, ত্বরণ আর হচ্ছে বেগ, এই তিনটা রাশি বের করেছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে শক্তি। এবার আমরা এটার ক্ষেত্রে শক্তিটা বের করব, শক্তি কত হয়। নেক্সট যেটা ক্যালকুলেশন করব, যান্ত্রিক শক্তি বা এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এবার টোটাল মেকানিক্যাল এনার্জি, এটাকে যদি আমরা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করি, এই ক্যাপিটাল ইটা দুটো পার্টের সাথে সমান হবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হবে পোটেনশিয়াল এনার্জি। তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করব কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন তো আমরা জানি, তাহলে এটাকে যদি ই সাফিক্স কে দিয়ে ডিনোট করি, এটা হয় হাফ এম ভি স্কোয়ার। এবার ভি এর মান অলরেডি আমরা বের করে রেখেছি, ভি ইকুয়ালস টু কত হয়? প্লাস মাইনাস এ ওমেগা ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এখানে বসাতে পারি, অতএব ই কে ইকুয়ালস টু আসবে হাফ এম, স্কোয়ার টার্মে বসছে, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে যাবে এর গতিশক্তির সমীকরণ। এটা 1 নাম্বার নিচ্ছি, এটাকে 2 নাম্বার নিচ্ছি। তাহলে গতিশক্তি অনুযায়ী যখন স্পেশাল কেস নেব ওয়াই ইকুয়ালস টু 0, তখন ই কে ইকুয়ালস টু আসবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। 2 নাম্বার কেস নেব যখন ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এ হচ্ছে, প্লাস এও হতে পারে মাইনাস এও হতে পারে, এখানে ওয়াই স্কোয়ার আছে তো সেটা কোনো সমস্যা করবে না। তাহলে সেক্ষেত্রে ই কে ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে ছবি অনুযায়ী যখন ওয়াই ইকুয়ালস টু 0, গতিশক্তি সর্বোচ্চ, তাহলে এখানে আমরা নিতে পারি ই কে ইকুয়ালস টু কত?
হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। যখন এক্সট্রিমে যাব এখানে গতিশক্তি সমান 0, এখানেও গতিশক্তি সমান 0। তাহলে গতিশক্তি যেখানে বেগ সর্বোচ্চ সেখানে গতিশক্তি সর্বোচ্চ, যেখানে বেগ 0 সেখানে গতিশক্তি 0 হয়ে যাবে। নেক্সট আমরা ক্যালকুলেশন করব হচ্ছে স্থিতিশক্তি। 2 নম্বর কেসে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি ক্যালকুলেশন করব। এটাও সোজা ক্যালকুলেশন। তো স্থিতিশক্তি যেহেতু কৃতকার্যের সাথে সমান হয় সেই হিসাব ধরেই আমরা ক্যালকুলেশন করব। 2 নম্বর পোটেনশিয়াল এনার্জি বা ক্যালকুলেশন করব ইপি। ক্যালকুলেশনের জন্য আমাদের হাতে সমীকরণ আছে ত্বরণ, এ ইকুয়ালস টু আসে ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই, মড ভ্যালু নিচ্ছি। তাহলে প্রযুক্ত বল কত আসবে, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, লিখতে পারবো এম ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে গড় বল লিখতে পারি এফ বাদ দিয়ে ডিনোট করতে পারি 0 প্লাস এফ বাই 2। তাহলে এটা হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। অতএব কৃতকার্য ওয়ার্ক ডান বা পোটেনশিয়াল এনার্জি এটা হয়ে যাবে গড় বল ইন্টু সরণ। তাহলে পুরো এক্সপ্রেশন আসবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটা হয়ে যাবে আমার স্থিতিশক্তির সমীকরণ। তাহলে স্থিতিশক্তি এবার সর্বোচ্চ সর্বনিম্ন হতে পারে। স্পেশাল কেস প্রথম, যদি ওয়াই ইকুয়ালস টু 0 হয়, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0, বা এটাকে আমরা ই সাফিক্স পি দিয়েও লিখতে পারি। 2 নাম্বার ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ম্যাক্সিমাম হবে এবং এর মান হবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে একইভাবে ওই উপরের লেভেলে দেখি এখানে। তাহলে মধ্যবিন্দুতে বেগ সর্বোচ্চ ছিল, ত্বরণ 0 ছিল, ত্বরণ 0 মানে প্রযুক্ত বলও 0। তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল ইপি ইকুয়ালস টু 0, ওপাশে গেলে পোটেনশিয়াল ম্যাক্সিমাম ইপি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এখানেও আসবে ইপি ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। তাহলে এখানে আমরা গতিশক্তি পেয়ে গেছি, স্থিতিশক্তি পেয়ে গেছি। লাস্ট মোট শক্তি বের করব। মোট শক্তি কি আছে, গতিশক্তি এবং স্থিতিশক্তিকে যোগ করলেই মোট শক্তি আসবে। তাহলে দুটোকে যোগ করলে আমাদের মোট শক্তির কাজ শেষ, নিয়ে নেব। তাহলে মোট শক্তি और ক্যাপিটাল ই ইকুয়ালস টু ই কে প্লাস ইপি। মান বসাবো, ই কের মান এসেছিল হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ইপি এসছে প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। और এখান থেকে দিলে টোটাল এনার্জি পেয়ে যাব হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তো দেখা যাচ্ছে এখানে পুরো যে ই এর মানটা সেটা কার উপর নির্ভর করলো, সেই প্রতিটা রাশি কি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে যান্ত্রিক শক্তি কী হবে, সংরক্ষিত থাকবে, সেটা শুধুমাত্র স্থিতিশক্তি এবং গতিশক্তিতে হস্তান্তরিত হবে। অর্থাৎ যদি এটাকে আমরা লেখচিত্রতে দেখাই, এটা আমার সাম্যাবস্থা মূলবিন্দু, এই বরাবর আমরা ওয়াই প্লট করছি। তাহলে এখানে একটা লেভেল নিচ্ছি যেটা আমাকে মোট শক্তি নির্দেশ করাবে। মোট শক্তির ভ্যালু কত, এই জায়গাটা হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। এইবার এখানে মূল বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি গতিশক্তি সর্বোচ্চ। তাহলে লেখচিত্র এইরকম নামবে, এই পাশ থেকে এটা নামলো, অর্থাৎ এটা হয়ে গেল আমার গতিশক্তির লেখচিত্র। মূল বিন্দুতে সর্বোচ্চ, দুপাশে যখন গেছে এটা 0 হয়ে গেছে। একইভাবে যদি এখানে আমরা স্থিতিশক্তি প্লট করি, মূল বিন্দু বা সাম্যাবস্থায় কী হচ্ছে, স্থিতিশক্তি 0, অর্থাৎ এই গ্রাফটা এইখান থেকে এইরকমভাবে ওপরের দিকে উঠবে। তাহলে নীল লাইনটা হচ্ছে গতিশক্তির জন্য, লাল লাইনটা হচ্ছে স্থিতিশক্তির জন্য। এইবার এই দুটো লেখচিত্র দুটো বিন্দুতে ছেদ করেছে, যেখানে ছেদ করেছে সেখানে গতিশক্তি সমান স্থিতিশক্তি হয়ে যাবে, এখানেও গতিশক্তি সমান স্থিতিশক্তি হয়ে যাবে। তাহলে এটা এলো আমার শক্তির রাশিমালা। তাহলে দেখতে পাচ্ছি এখানে শক্তিটা সংরক্ষিত থাকার জন্য এখানে পেন্ডুলাম ববটা যখন উপরে উঠবে তখন এই কী করবে, গতিশক্তি হারাবে, স্থিতিশক্তি লাভ করবে। যখন সর্বোচ্চ বিন্দুতে যাচ্ছে গতিশক্তি শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো শক্তিটা কী হচ্ছে, স্থিতিশক্তিতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। আবার যখন নিচে নামবে তখন এই স্থিতিশক্তিটা কী হবে, গতিশক্তিতে রূপান্তর হবে। অর্থাৎ এই খেলাটা চলতে থাকবে এবং এই প্রসেসটা অনন্তকাল ধরে চলতে থাকবে যদি শক্তিটা সংরক্ষিত থাকে। বাস্তব ক্ষেত্রে কী হবে, এয়ার ড্র্যাগ, বায়ুর বাধা বা ভিসকাস ড্র্যাগ বা সান্দ্রতাজনিত বাধা, নানান কারণে ওটা ধীরে ধীরে শক্তির হ্রাস পায় এবং এটা বেশ কিছু সময় পর
থেমে যায়। যদি ওইরকম কোনো বাধা না থাকে তাহলে এটা অনন্তকাল ধরেই চলতে থাকবে, অর্থাৎ এটা আন্দোলন চলতেই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের সরল দোলগতির থিওরি পার্ট। এবার এটার অ্যাপ্লিকেশন আমরা পরের ক্লাসে আসবো।